সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনতেছেন, শেখ মোহাম্মদ রাসেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি দুইটা বিষয় আলোচনা করব। এক নাম্বার, বিএনপির লসের খাতায় লাভের হিসাব। চমকে ওঠার মতো একটা শিরোনাম যে লসের খাতায় কীভাবে লাভের হিসাব করা যায়। হ্যাঁ, এই বিষয়ে আলোচনা করা হবে। এবং আর একটা বিষয় হলো যে ছাত্র দলের সাথে বৈষম্য করা হচ্ছে। আমি যদি প্রথম বিষয়টা নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি, বিএনপির লসের খাতায় লাভের হিসাব। লস কোনটা? 5ই আগস্টের পরে তো বিএনপির কোনো লস আমাদের চোখে পড়তেছে না। হ্যাঁ, সেরকমই একটা বিষয়, কিন্তু যে 2025 সালের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচন হয়ে গেল, সেখানে অলরেডি বিএনপির লসের খাতা কিন্তু বিএনপি যদি চায় সেই লসের খাতাতে লাভের হিসাবটা কষতে পারে। এখানে আপনার প্রশ্ন আসতে পারে যে বিএনপি নিয়ে হঠাৎ করে আমি এই ধরনের কথা বলতেছি কিনা। সেজন্য ছোট্ট করে আপনাদেরকে বলে রাখি, যে কোনো দলের সমর্থক আমি হতে পারি, আপনিও হতে পারেন, কিন্তু নিরপেক্ষভাবে আলোচনা কথা বলা এবং নিরপেক্ষ আলোচনা এবং কথা শোনার সমান অধিকার সবারই আছে। সেই হিসাবে আপনিও যে কোনো দলের সমর্থক হতে পারেন, সমস্যা নয়, অথবা সক্রিয় কর্মী হতে পারেন, কিন্তু আশা করি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করুন। যে এইখানে বিএনপির পক্ষ থেকে অলরেডি অভিযোগ তোলা হয়েছে, বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছে, ছাত্র দলের পক্ষ থেকেও তোলা হয়েছে, নানান ধরনের অভিযোগগুলো আমরা সবাই জানি, সেগুলো না হয় এখানে না বললাম। কিন্তু সেই অভিযোগগুলো যদি অভিযোগের খাতায় না রেখে বিএনপি যদি অভিযোগগুলো বিশ্লেষণ করার চেষ্টা করে, যে অভিযোগগুলোকে শ্রেণীভাবে বিভক্ত করে, যে বিএনপির এখানে ব্যর্থতা কতটুকু, যে অভিযোগগুলো আসছে সে অভিযোগগুলোর মধ্যে ব্যর্থতার অভিযোগ কোনগুলো, এবং নিরপেক্ষ ব্যক্তিত্ব যাদের নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা ছিল, তারা কেন একটা গোষ্ঠী বা একটা সংগঠন অথবা একটা প্যানেলের হয়ে কাজ করলো, এই অভিযোগটা কেন তারা এই কাজ করলো, তারা কেন ছাত্র দলের পক্ষ হয়ে কাজ করলো না, এই বিষয়টা যদি বের করে, এবং তাদের দুর্বলতা, ব্যর্থতা। দেখেন, আমরা যতটুকু দেখতেছি যে বিএনপি এবং ছাত্রদলের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত, ফলাফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত তারা এটাই বোঝানোর চেষ্টা করছে, অথবা তাদের কার্যকলাপে, ব্যবহারে, কথাবার্তায় আমরা এটাই বুঝতে পারছি যে আগের যে সিস্টেমের ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের রাজনীতিটা চলতো, সেই সিস্টেমের মধ্য দিয়ে ছাত্রদল এগোতে লাগছিল। কিন্তু তারা প্রকৃতপক্ষে কৌশলগত সিদ্ধান্তের অভাবে তাদের পরাজয় বরণ করতে হয়েছে, মানে ভরাডুবি হয়েছে। জয় পরাজয় থাকবে, কিন্তু এরকম ভরাডুবি হয়েছে কৌশলগত সিদ্ধান্ত, যেটা হচ্ছে বর্তমান সময়ে আধুনিক বিশ্বে, ডিজিটাল বাংলাদেশে কৌশলের দিকে তারা অনেক বেশি অগ্রসর হতে পারে নাই, যার কারণে তাদের এই অবস্থা। যাই হোক, এটা আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে দেখা। কিন্তু এখানে লসের খাতায় লাভের হিসাবটা বিএনপি ইচ্ছে করলে করতে পারে, আর যদি তারা মনে করে যে না, লসের হিসাবটা তারা মানে দীর্ঘায়িত করবে, সেটাও করতে পারে। অন্যকে দোষ দিয়ে অমুকের ভোট তমক টানছে, অমুকের সাথে আঘাত করছে, এই ধরনের নানান অভিযোগ দিয়ে তারা লসের খাতাটা বড় করতে পারে। আর অভিযোগগুলো যদি তারা শ্রেণীভাবে বিভক্ত করে তাদের সেই অভিযোগগুলো কেন আসলো, কী কাজগুলো করলে অভিযোগগুলো আসতো না, এইটা যদি তারা হিসাব করে এবং লিখতে থাকে, ওই লসের খাতায় লাভের হিসাব করতে পারবে। বিস্তারিত বলার কিছু নাই। মূল যে বিষয় সেটা হলো যে ছাত্র দলের সাথে বৈষম্য করা হচ্ছে। আমি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো, একটা না দুইটা দেখাবো। প্রথমে আমি এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তাদের সাথে যে কথোপকথন হয়েছে, সেটা ছোট্ট একটা ক্লিপ আমরা আগে দেখে নিই। ছোট্ট এই ক্লিপটা আপনারা দেখলেন, অবশ্যই বোঝার চেষ্টা করছেন যে এই ক্লিপের মধ্যে কি আছে, কি বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমরা কি দেখতেছি যে একজন শিক্ষার্থী, তিনি হতে পারে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কোনো নেতা, কিন্তু তিনি ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। অপর সাইডে যার সাথে তর্ক হচ্ছে বা বাক বিতণ্ডা হচ্ছে, তিনি হলেন ওই বিশ্ববিদ্যালয়ের
একজন ভিসি মানে সর্বোচ্চ পদধারী একজন কর্মকর্তা, তার সাথে এভাবে টেবিল চাপড়িয়ে উচ্চ স্বরে ধমক দিয়ে কথা বলা, এটা ছিছি উঠছে না সব জায়গায়? আমার কথা হলো যে এই জায়গায় ছাত্র দলের সাথে বৈষম্য করা হচ্ছে, সেটা বুঝতে হলে আমাদের আর একটা ছোট্ট ক্লিপ দেখতে হবে। আসুন সেই ক্লিপটা আগে দেখে আসি আমরা। এই যে ছোট্ট ক্লিপটা আপনারা দেখলেন, এই ক্লিপটা কিন্তু 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই যে অনেকগুলো ঘটনা ঘটলো তার মধ্যে ছোট্ট একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখলাম। এরকম অসংখ্য ভিডিও ফুটেজ, অসংখ্য ঘটনা ঘটছে সারা বাংলাদেশ জুড়ে। এই যে শেষের ভিডিও ক্লিপে আমরা কি দেখলাম, যে একজন শিক্ষককে, একজন শিক্ষিকাকে কীভাবে জুতার মালা পরানো হলো, তাকে কীভাবে অপমান করা হইতেছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হইতেছে, এই বাংলাদেশেই তো মাত্র 1 বছর আগে। আর ছাত্র দলের যে সিসি উঠছে, ছাত্র দল তারাও তো ছাত্র, এখন তারা একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতা বলে কি তারা ছাত্র না? তারা বিএনপির লোক হয়ে গেল, ছাত্র দলের লোক হয়ে গেল না? ছাত্র হিসেবে দেখেন, হ্যাঁ অবশ্যই ছাত্র দলের অনেক এর চেয়ে অনেক অনেক বড় ধরনের কাজ করার সক্ষমতা তাদের আছে। তাদের সেখানে আরও উচ্ছৃঙ্খলার ক্ষমতা, মানে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার ক্ষমতা তাদের ছিল, কিন্তু তারা শুধু চেয়ারটা চাপড়াইছে, তারা শুধু ধমক দিছে। কিন্তু এই যে প্রচলনটা, তারা তো দেখছে শিক্ষাঙ্গনে কী হয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হয়েছে, সাবেক ভিসির সাথে কী হয়েছে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ তাদের কর্ম হারাইতে হয়েছে মবের কারণে, তাদের কর্মগুলোকে এখনও রাষ্ট্রের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? তাদেরকে আবার সেখানে স্বপদে ফিরে আনা হয়েছে? তাদেরকে সম্মান ফিরে দেওয়ার চেষ্টা করা হয়েছে? না। তাহলে ছাত্রদলকে এরকম ঘৃণিতভাবে প্রকাশ করার কি আছে, যে বেদব ফ্যানত্যান? এই বর্তমান সোসাইটিতে তো ওরকম। সেই হিসাবে আমি মনে করি যে ছাত্রদল অনেক ভালো কাজ করছে। তারা শুধু চেয়ার টেবিল থাপড়াইছে, তারা শুধু একটু উচ্চ স্বরে কথা বলছে, ধমকের স্বরে কথা বলছে, তারা তো সশরীরে লাঞ্ছিত করে নাই। সেজন্য তো ছাত্রদলকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ যখন একটা আপনার সর্বোচ্চ পদধারী একজন কর্মকর্তা, যার সম্পূর্ণভাবে সকল শিক্ষার্থীর জন্য সমানভাবে কাজ করার কথা, তার বিরুদ্ধে অভিযোগ আসছে কি, যে তিনি একটা প্যানেল বা একটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করতেছেন। এইটা যদি জাস্ট আপনি বিপরীতমুখী ধরেন তো কি হইতো? আপনি এটা ভাবেন যে এই ঘটনাটা ঠিক উল্টো ঘটতেছে, ছাত্রদলের সাথে ঘটতেছে, মানে ছাত্রদলের জায়গায় ছাত্র শিবিরের জায়গায় ছাত্রদল। এখানে আমি বলতেছি যে কোনো দল টেনার দরকার না, আপনি ঘটনাটা বোঝার চেষ্টা করুন, তাহলে কি হতো? আমি তো মনে করি যে এর চেয়ে বড় ধরনের কাজ হতো, এর চেয়ে বড় ধরনের ঘটনা ঘটতো। হ্যাঁ, নির্বাচনে ছাত্র দলের ভরাডুবি হয়েছে, তাদের ভুল আছে, যে কারণে আমি প্রথমে বললাম যে বিএনপির লসের খাতায় লাভের হিসাব করতে হবে। কিন্তু এইভাবে একটা ছাত্র সংগঠনকে মানে কি বলে, জাতির সামনে ভিলেন হিসেবে পরিচয় করে দেওয়া, মানে অসভ্য মানে উচ্ছৃঙ্খল শিক্ষার্থী হিসেবে পরিচয় করে দেওয়া মোটেও ঠিক না। কারণ এর চেয়ে উচ্ছৃঙ্খল ঘটনাই বাংলাদেশে কিছুদিন আগে ঘটছে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আপনার চাকরি করে, তিনি যোগ্যতা অনুযায়ী তার পদে অধীনস্থ আছেন, সেখান থেকে তাকে বাধ্য করা হয়েছে পদত্যাগ করতে। আমরা দেখি না এই ঘটনাগুলো, আমরা দেখি না শিক্ষককে শিক্ষাঙ্গনে গাছের সাথে বেঁধে রাখার মতো ঘটনা। সেখান থেকে তো ছাত্রদল অনেক অনেক সরে আসছে দূরে। সেজন্য আমি বললাম যে এখানে বৈষম্য হচ্ছে ছাত্রদলের সাথে। ছাত্রদল শক্তি রাখে, তাদের মধ্যে আছে ওই উচ্ছৃঙ্খল মনোভাব আছে, কিন্তু তারা খুবই কষ্টের সহিত সময়টা অতিক্রম করছে। যাই হোক, অভিযোগ সত্য হোক মিথ্যা হোক, বিসি যেভাবে কথা বলছে ধমক দিয়ে, না, তিনি একজন প্রার্থী, তিনি যদি ভোটে জয়যুক্ত হতেন, ওই ভিসি শিক্ষক শিক্ষিকার কাতারের চেয়ারে আসনে তিনি বসার যোগ্যতা অর্জন করতেন। সেই পদের একজন প্রার্থী তিনি।
তাকে তো এরকম ধমক দিয়ে বোঝানোর কিছু নাই। ধমক তো দুই সাইডেই হয়েছে, দেখানো হচ্ছে এক সাইডে। আর এটা তো আমরা সবাই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি হলেন ছাত্র শিবিরের বা জামাতের একজন মানে সমর্থক ছিলেন, কট্টর সমর্থক ছিলেন বা কাজও করছেন, এরকম অভিযোগও আসে। আর যখন সাধারণ শিক্ষার্থীরা, আপনি কি মনে করছেন 4,000, 4,500, 5,000 ভোট পাইছে, 5,000 শিক্ষার্থীর মতামতের কোনো মূল্য নাই? আর এই ডাকসু নির্বাচনের গ্রহণযোগ্যতাই বাকি। সেই বিষয়ে আমি আলাদা একটা ভিডিওতে কথা বলবো বলে আমি ঠিক করেছি। তারপরে ছোট্ট করে বলি, যেখানে বিশাল বড় একটা ছাত্র সংগঠন উপস্থিতি নাই, এটা গ্রহণযোগ্যতাই বাকি। গ্রহণযোগ্যতা নাই, তারপরে যতটুকু আছে ততটুকুর মধ্যেই বৈষম্য করা হচ্ছে। একটা প্যানেলের দিকে টানা হচ্ছে, আর একটা প্যানেলকে সম্পূর্ণভাবে বেদব আখ্যায়িত করা হচ্ছে। এখানে আপনি দল মত নির্বিশেষে শিক্ষার্থী হিসেবে বিবেচনা করুন। আপনি বিএনপি জামাত বাদ দেন, ছাত্র দল ছাত্র শিবির বাদ দেন, আপনি শিক্ষার্থী হিসেবে বিবেচনা করুন। তারা যখন 2024-এ জুলাই আগস্ট আন্দোলনের রাজপথে নামছে, তারা শিক্ষার্থী হিসেবে রাজপথে নামছে, তাদের প্রাণ চলে গেছে শিক্ষার্থী হিসেবে। তখন কোনো ওই ছাত্রদল এই তুমি ছাত্রদল তুমি একটু ফাঁকে থাকো, ছাত্র শিবির একটু ফাঁকে থাকো না, তখন একত্রিত হয়েছিল। কিন্তু এখন যখন নিজেদের স্বার্থ সামনে চলে আসছে, তখন এই যে একজন আর একজনের সাথে বৈষম্য করতেছে। এটা আমি বৈষম্য হিসেবে দেখতেছি, আমি কোনো পক্ষপাত করতেছি না। হ্যাঁ, ছাত্র শিবির এখানে ভূমি 10 বিজয় অর্জন করছে, তাদের ওই যে প্রথমেই বললাম কৌশলগত সিদ্ধান্তে তারা সফলতা অর্জন করছে। সেই বিষয়ে আমি পরিপূর্ণ একটা আলোচনা নেব, পরিপূর্ণ বিষয়টি আপনাদের সামনে আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব যে ছাত্র শিবির কী কৌশলগত সিদ্ধান্ত নিল, এবং এটা কি আদৌ ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজের জন্য কতটুকু কল্যাণকর, সেই বিষয়ে আমি কথা বলবো। কিন্তু এটা বৈষম্য, এটা ছাত্র দলের সাথে বৈষম্য। ছাত্রদল বেদব না, বেদবি সেখানে ততটুকু করেনি যতটুকু এই সরকারের নিয়োগকর্তারা 5ই আগস্টের পরপর করছে শিক্ষকদের সাথে। যাই হোক, সর্বোপরি এটাই কথা, মানে সবার বুঝ তো সমান না। আমার বুঝ আপনার বুঝ এটা সমান হবে না, কোনোভাবেই সমান হবে না, আলাদা থাকবে, ভিন্নতা থাকবে। সবার মতামত, সবার যুক্তিকেই সমানভাবে প্রাধান্য আপনি না দিলেন, কিন্তু যার যার যুক্তি তার কাছে মূল্য রাখে। আপনি একটু নিরপেক্ষভাবে ভাবুন যে ঘটনাটা উল্টোভাবে ঘটতেছে। ছাত্র দলের জায়গায় ছাত্র শিবির, ছাত্র শিবিরের জায়গায় ছাত্র দল। অভিযোগটা ছাত্র শিবিরের পক্ষ থেকে উঠছে যে ভিসি ছাত্র দলের হয়ে কাজ করতেছে। সেখানে কি ঘটনা ঘটত? সেখানে আমি তো মনে করি যে ছাত্রদল যে ঘটনা ঘটেছে তার চেয়ে বড় ধরনের ঘটনা তারা ঘটাতো, এরকম আমার কাছে মনে হয়। কারণ তারা তো আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে, তারা তো সব কিছু আন্ডারগ্রাউন্ড করে, সব তো এখন চোখের সামনে দৃশ্যমান, কথা কেউ বলতেছে না। আমি এই বিষয়ে একটা পরিপূর্ণ ভিডিও নিয়ে আসবো, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।